যে এগ্রি করলা এবং তোমাকে নিয়ে যে একটা ইন্স্যুরেন্স করালো, দুটোই কিন্তু একটি বিশ্বাসের উপরে ভিত্তি করছে। তাহলে এই বিশ্বাসটা হতে হবে ম্যাক্সিমাম গুড ফেইথ, ঠিক আছে, মানে যার উপরে আর কোনো ফেইথ করার প্রয়োজনীয়তা থাকে না, একেবারে গুড ফেইথের ম্যাক্সিমাম রেট আর কি। দেন হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ কম্পেনসেশন, প্রিন্সিপাল অফ কম্পেনসেশন লিখেছ? কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। ওইটা আমরা বললাম যে যদি দুই বছর করার পরে তোমার তখন আরো 18 বছর করেছিল, কিন্তু 2 বছর পরে উনি মারা গেলেন, তাহলে 16 বছরের প্রিমিয়াম কিন্তু উনি দিলেন না, কিন্তু উনি ইন্স্যুরেন্স করেছিলেন মনে করো 20 লাখ টাকার, তাহলে উনি কিন্তু 20 লাখ টাকাই পেয়ে যাবেন ওনার নমিনিরা। তাহলে এটি কি কম্পেনসেশন না? জি। আচ্ছা, এরপরে 4 হচ্ছে তোমার সাবরোগেশন, SUB RO ম্যাডাম GATION। বলো। আমি যেটা বলতেছিলাম যে ইন্স্যুরেন্স কোম্পানির মানে আরেকটা মানে পড়লাম যে যদি মারা যায় সেক্ষেত্রে নমিনি তো পুরো টাকা পায় না, লামসাম মানি পাবে, মানে না বলো সাবরোগেশন বলেন। হ্যালো, যদি মারা যায় তো তখন নমিনিরা লামসাম একটা মানি পাবে। যদি মারা যায় তাহলে নমিনিরা লামসাম একটা মানি পাবে। ওইখানে তোমার লেখা থাকে ওই যে কিস্তি রেটের অনেক ধরনের হয়ে থাকে, ঠিক আছে? জি ম্যাডাম। এটি হচ্ছে সে মনে করো 20 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স পলিসি খুলেছে। এটা কি ম্যাম লাইফ ইন্স্যুরেন্স খুলছে? 3 বছর দিয়েছে প্রিমিয়াম, প্রত্যেক বছর একটা প্রিমিয়ামের হার আছে। জি ম্যাম। হ্যাঁ জি, মানে এটা কি লাইফ ইন্স্যুরেন্সের খুলছে নাকি? লাইফ ইন্স্যুরেন্স আমরা যখন ক্লাসিফিকেশনে যখন যাব তখন পড়বো। আমি এখানে গাইডলাইন বলতে যে তোমাদেরকে জাস্ট একটা एग्जांपल বললাম। ও জি ম্যাম, জি। আচ্ছা, সাবরোগেশন ম্যাম সাবরোগেশন এটা মানে বুঝতে পারলাম না, সাবরোগেশনটা কি রকম হয়? আচ্ছা, এটা তাহলে এটা পাশে বাংলাতে লিখে ফেলাও, স্থানাপন্ন। জি, স্থানাপন্ন, স্থানাপন্ন বাংলাটা, এটার পাশে বাংলাটা লিখে ফেলাও স্থানাপন্ন। স্থান মানে ওই যে স্থানাপন্ন, দন্তস্বয়ে হয় আকার, একটু ম্যাডাম জটিল হয়ে গেছে। দন্ত নয় নয়, এরপরে হচ্ছে তোমার পার্টিসিপেটরি প্রিন্সিপাল। আর 6 হচ্ছে তোমার কজা প্রক্সিমা, CAUSA কজা প্রক্সিমা। এটা কজা প্রক্সিমার মধ্যে ব্র্যাকেটে বাংলা টার্মটা লিখে রাখো, তাহলে বুঝতে যখন পড়বে, কারণ এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস। এইটি বাংলায় লিখে ফেলো, নিকটতম কারণ। সরি ম্যাম, নিকটতম কারণ, নিকটতম কারণ, নিকটতম কারণ। এই 6টা গাইডলাইন, এটা হচ্ছে জাস্ট তোমাদের যখন যদি কোনো সময় ব্যাকগ্রাউন্ড বা ইন্স্যুরেন্সের ইম্পর্টেন্স, তাহলে এই 6টা পয়েন্টকে জাস্ট উল্লেখ করবে যে দিস আর দ্য গাইডিং প্রিন্সিপালস ফর মেকিং এ ইন্স্যুরেন্স ইন এ প্রপার ওয়ে, and the importance of importance হচ্ছে এইটা।
এখন কজা প্রক্সিমা যখন আমরা পড়াবো তখন আমরা দেখবো এই দিকে আমরা ডিটেইলে যাব। হ্যাঁ, অন্যগুলো আমরা আমাদের পড়ার ফাঁকে ফাঁকে আমরা জেনে নিব। এখন আমরা দেখলাম যে, বলো প্রথমটা কি ছিল? হ্যাঁ, প্রথমটা কে লিখেছে? প্রথমটাকে লেখো নাই ম্যাডাম? প্রথমটা হচ্ছে ইন্টারেস্ট ফর মেকিং আ ইন্স্যুরেন্স। ইন্টারেস্ট ফর মেকিং আ ইন্স্যুরেন্স ফার্স্টটা। টোটাল 6টা ছিল। প্রথমটা হচ্ছে ইন্টারেস্ট ফর মেকিং আ ইন্স্যুরেন্স। হ্যাঁ, মানে তুমি কেন করছো, এই তোমার স্বার্থটা কি এই ইন্স্যুরেন্স করার, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এটি আমরা আগেই বলেছি যে এটা কি ধরনের, এটা একটা কন্ট্রাক্ট। আমরা যখন কন্ট্রাক্ট একটা আমরা দুটো ধরনের কন্ট্রাক্ট করেছিলাম, মনে করো যে ইনডেমনিটি এন্ড ওয়েজারিং, মনে পড়ে? তো এটা হচ্ছে এটা একটা ইনডেমনিটি করা হয়েছে যে এখন কোনো একটা সার্টেন সাম অফ মানি তোমার দেওয়ার জন্য, পরিশোধ করার জন্য যখন এটি পরিপূর্ণতা লাভ করে। তার মানে কি, যে তোমার ওই যে বললাম যে একটা হচ্ছে যে তোমার স্বাভাবিক নিয়মেই তোমার ইন্স্যুরেন্সটা খোলা হয়েছে, কিন্তু কোনো একটা সময় এটি সম্ভাবনা ছিল না, কিন্তু দেখা গেলেন যে আমরা প্রথমে যেটা বলছি যে 18 বছরের জন্য করেছিল বা 2 বছর পরে মারা গেলেন, তাহলে আসলে 2 বছর পরে তার মারা যাওয়ার নর্মাল ইয়েতে ছিল না, কিন্তু ডিউ টু কোভিড হোক বা যে কোনো কারণে হোক উনি মৃত্যুবরণ করেছেন, সেখানে একটা সিচুয়েশন হয়। তো এই কারণে যখন ইন্স্যুরেন্স পলিসি খুলে তখন কিন্তু মেডিকেল ফিটনেস এবং একটা এইজ আছে যে এত বছরের পরে তোমার ইন্স্যুরেন্স, কোন ধরনের ইন্স্যুরেন্স খোলা যাবে, কোন ধরনের ইন্স্যুরেন্স খোলা যাবে না, এই ধরনের কিছু গাইডিং প্রিন্সিপালস রয়েছে। কারণ এখন যদি একটা 80 ইয়ার্স ওল্ড ম্যান যদি একটা ইন্স্যুরেন্স খুলতে চায় 20 বছরের জন্য, তাহলে কি এটি ওই যে বললাম না যে প্রথম গাইডিং প্রিন্সিপালটা কি, যে ইন্টারেস্ট অফ মেকিং এন তাহলে 80 বছরের এক ভদ্রলোক যদি ইন্স্যুরেন্স খুলতে চান 20 বছরের জন্য, তাহলে এটি কি আসলে খুব গ্রহণযোগ্য হবে? এখানে তো ম্যাডাম রিস্ক কভারেজটা বেশি করে। রিস্ক কভারেজটা কি? রিস্ক কভারেজ, কিন্তু আমি বলছি যে 80 বছরের একজন ভদ্রলোক যদি তোমার, না ম্যাম এটা গ্রহণযোগ্য হবে না। এটা তো মনে হয় 55 হবে না, কারণ গড় আয়ু থেকে তো সে অলরেডি ক্রস করে গেছে, তো সেখানে হ্যাঁ এটা আসবে একটা এজ তো মনে হয়, একটা এজ তো মনে লিমিট করে দেয় 50 বছর না 55 বছর, এরপর ইন্স্যুরেন্স করা যায় না। সেটা তো ভিন্ন। আমি বলছি যে প্রথম পয়েন্টে কি বলেছে যে তোমার ইন্টারেস্টটা এখন যখন 80 বছরের একজন ভদ্রলোক যখন 100 বছর 20 বছরের জন্য খুলতে চায়, এটা কি স্বাভাবিক নিয়মই? এই যে আমরা বলছি যে সেকেন্ড পয়েন্টটা কি বলেছি, ম্যাক্সিমাম গুড ফেইথ। এই যে ম্যাক্সিমাম গুড ফেইথ, তাহলে 80 বছরের একজন ভদ্রলোক যদি বলে যে হি ইজ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ মেডিকেল ইলনেস, এটা কি আসলে খুব একটা স্বাভাবিক ঘটনা? জি না ম্যাডাম। তাহলে সে যদি এটা বলে, তাহলে যিনি ইন্স্যুরেন্স করবে সে কি এই গুড ফেইথটা থাকলো একে অপরের প্রতি? না না ম্যাডাম, থাকলো না। তার মানে এই গুড ফেইথের বিষয় যেমন থাকছে, ঠিক তেমনি ভাবে ইন্টারেস্টটা থাকতে হবে। কিন্তু যখন 80 বছরের একজন 20 বছরের জন্য খুলতে চায়, এটি আসলে সহজে গ্রহণযোগ্য নয়, কারণ এখানে গুড ফেইথ হ্যাম্পার করে, ইন্টারেস্টটাকেও হ্যাম্পার করে। তাহলে কি তখন মেডিকেল ফিটনেস ইজ নেসেসারি। এই মেডিকেল ফিটনেসের উপর নির্ভর করবে তারটা অত বছরের জন্য খুলবে কি খুলবে না। আর দ্য মেথোডোলজি ইজ দ্য রিস্ক ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যু। কিন্তু নর্মাল ইয়েতে এই যে আমরা প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স খোলার যে বিষয়টি রয়েছে, সেখানে এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই তোমার ইন্স্যুরেন্সটাকে ওপেন করা হয়। এর জন্য একটা সার্টেন এজের পরে তোমার ওই যে রেস্ট্রিক্টেড কিছুগুলা থাকে যে এই ধরনের রিস্ক খোলা যাবে না। যেমন তোমরা এখন যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু স্টুডেন্ট পলিসি রয়েছে, ঠিক আছে? যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু পেনশন পলিসি একটা ইন্স্যুরেন্সের মধ্যে রয়েছে। আবার বিভিন্ন ধরনের খোলা হয়, কিন্তু এইগুলা যখন তার সাথে ম্যাচ করবে না তখন তো সেই ধরনের ইন্স্যুরেন্সটা খোলা হবে না। বিভিন্ন ধরনের যখন ইন্স্যুরেন্সের বিষয় এসে যায়, এবং কিছু ওই নমিনি যে পাবে, একটা হচ্ছে যে হি উইল গেট হিজ দা হোল মানিটা একটা সার্টেন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে
কিন্তু তার নমিনি পেতে পারে কখন? হ্যাপেনিং অফ সার্টেন ইভেন্টস অর ফিউচার স্পেসিফিক ইভেন্ট, মানে কোনো কিছু যদি একটা ঘটনা ঘটে যায় তখন তার নমিনিরা এন্টাইটেল হবে, আদারওয়াইজ না। সেই ক্ষেত্রে দেখা যায় যে জীবন আমরা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখা যায় আসলে যদি ওইটা প্রিম্যাচিউর স্টেজে যদি এটা ভদ্রলোক যদি মারা যান, ভদ্রলোক অবলিক ভদ্রমহিলা ওই ব্যক্তি যদি মারা যান, তাহলে সেটি লাভবান কিন্তু আসলে উনি আর হন না, এটি লাভবান হয় তার নমিনিরা, সে এনজয় করতে পারে না। সাবজেক্ট ম্যাটারের মধ্যে বলা আছে যে কোন জিনিসের গুলোকে তোমার বলা হয়েছে, বলছে যে the contract of insurance secures for the insured payment of indemnity or sum of money on the happening of a certain accident, ওই যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটার উপরে নির্ভর করবে। the subject of the contract of insurance is therefore money, আর কিসের বিনিময়ে সেটিকে তোমার ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা একটা পয়েন্ট পেয়েছি তোমার কম্পেনসেশন, তাহলে সেই বিষয়টি ক্ষতিপূরণ হিসেবে টাকার বিনিময়ে সেই ক্ষতিপূরণটা প্রদান করা হবে। On the other hand, the subject matter of the insurance may be either physical object or a liability or even of an actionable claim. এই যে আমরা বলছি ফিজিক্যাল অবজেক্ট আর অ্যাকশনেবল, দুটো পয়েন্ট কথা বলেছি। ফিজিক্যাল অবজেক্ট কোনটা? ফিজিক্যাল অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি যে তোমার যে মেরিন ইন্স্যুরেন্স বা ফায়ার ইন্স্যুরেন্স, এগুলো তোমার কি হয়েছে, মেরিন ইন্স্যুরেন্স, ফায়ার, তোমার আমরা অনেক সময় দেখি যে এখন তোমার অগ্নি বীমা করা আছে কিনা, তোমার নৌ বীমা করা আছে কিনা, মোটর বীমা করা আছে কিনা, এইগুলো নানান ধরনের বিষয় আমরা দেখে থাকি। এই বীমাগুলা আসলে এই বীমাগুলা করলে যে তোমার এই মেরিন নৌ যে দুর্ঘটনা হবে, মোটর যে দুর্ঘটনা হবে, আগুন যে লাগবে, এগুলা কি কোনো নিশ্চয়তা আছে বা লাগতে হবে এরকম কি কোনো ম্যাটার? না ম্যাডাম, নিশ্চয়তা এটা লাগতে হবে কিন্তু করে রাখে এটা, তাই না? এটা করে রাখে এবং কোনো সময় যখন কোনোখানে আগুন লাগে তখন দেখা হয় যে তার ফায়ার ইন্স্যুরেন্স আছে কি না। বা নৌ বীমা আমরা কয়েকদিন আগে দেখলাম যে তোমার একটা লঞ্চ দুর্ঘটনায় পতিত হয়েছে, তাহলে সেই লঞ্চের কোনো নৌ বীমা ছিল কিনা, তখন এইগুলা এসে যায়। কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে দেখা যায় যে সেটা তোমার মোটর বীমা করা আছে কিনা, যদি থাকে তাহলে এক ধরনের, যদি না থেকে থাকে তাহলে আর এক ধরনের। কিন্তু এই ঘটনা ঘটবেই এটি প্রত্যাশা করা যায় না বা এটি প্রত্যাশিতও নয়, ঠিক কিনা? এটা আসলে প্রত্যাশিতও না, এক্সপেক্টেডও না, ডিমান্ডও না, কিন্তু এটা রেখে দেওয়া হয়। ওই যে বলা হলো যে রিস্ক, ঝুঁকি, যদি কোনো ঝুঁকি এসে যায় সেই ঝুঁকি এড়ানোর জন্য এটা করা হয়ে থাকে। তখন যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ইন্স্যুরেন্স কোম্পানি ইজ লায়াবল তোমার এইটার জন্য, হোল অথবা ইন্স্যুরেন্স পলিসিতে যেভাবে লেখা থাকে, সেই পলিসিতে যেভাবে ধার্য করা থাকে, সেই ওই যে একটা আমরা বলেছি যে পার্টিসিপেটরি একটা অংশীদারিত্ব, কত অংশ প্রদেয় হবে সেই অনুযায়ী তোমার বা কোন কোন ক্ষেত্রে করা হবে সেই অনুযায়ী এটা প্রদান করা হয়ে থাকে। এইটি হচ্ছে তোমার ফিজিক্যাল অবজেক্টস এর মধ্যে পড়ে। এবং যেই প্রপার্টিটা তোমার ইনস্যুর করা হয়েছে সেই প্রপার্টি ক্ষতিগ্রস্ত হলে সেই প্রপার্টিটা ক্ষতিগ্রস্ততাকে নিরূপণ করার জন্য, যদি একটা মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা গাড়ির কালার নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বা একটা দরজা নষ্ট হয়ে গেছে, সেটি করার জন্য যে খরচটা হবে সেগুলাকে বিয়ার করা হয়ে থাকে। এই ধরনের পলিসিতে এগুলো লেখা হয়ে থাকে। লাইফ ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্টস এন্ড সিকনেস ইন্স্যুরেন্স ইজ দ্য বডি অফ দি ইনস্যুরড। এই যে লাইফ ইন্স্যুরেন্স, এটিও তো মানুষের জীবনের সাথে একটা সম্পর্কিত এবং সেটা একটা পার্সোনাল ইন্স্যুরেন্স, এটা একটা ব্যক্তিগত, এবং এইটা যখন করা হয়ে থাকে এইটিও তোমার ইনস্যুর করা হয়ে থাকে। এগুলো হচ্ছে ফিজিক্যাল অবজেক্টের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে তোমার লায়াবিলিটি ইনস্যুর, লায়াবিলিটিটা কি এসে যায়? The subject matter of the insurance liability insurance is the liability of the insured against third parties. এটি সাধারণত তোমার বলা হয় যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করা হয়ে থাকে এবং লায়াবিলিটিটা সেইভাবে এটা পরিপূরণ করা হয়, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি এটি তখন বিয়ার করে থাকে। অ্যাকশনেবল ক্লেমের মধ্যে বলা হয়েছে সলভেন্সি ইজ দ্য ডেপ্ট এগেইনস্ট দ্য লস অফ হুইচ দ্য ইনস্যুরড সিক্স টু প্রোটেক্ট হিমসেলফ, অর্থাৎ তোমার এটাকে প্রোটেক্ট করার জন্য যেটা, সেটা সলভেন্সিটা এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর লাইসেন্স ইন্স্যুরেন্স, প্যাটেন্ট ইন্স্যুরেন্স গুলো, এগুলো তোমার মনোপলি এক ধরনের এবং এটি ফিজিক্যাল অবজেক্টের মধ্যে পড়ে না। অ্যাকশনেবল ক্লেমের মধ্যে আমরা এই জিনিসগুলো দেখেছি। এখন নেচার অফ কন্ট্রাক্ট ইন্স্যুরেন্স মধ্যে বলা হয়েছে যে এই যে টাইপ অফ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, এটাকে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হিসেবে বলা হয়েছে যে এটা নেচারটা কি। ইন্স্যুরেন্সটা হচ্ছে তোমার একটা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট
এই কন্ট্রাক্টটা সাম এক্সটেন্ট এটা কোনো সময় এটাকে আমরা ওয়েজারিং কন্ট্রাক্ট হিসেবে ধরে নিতে পারি, কারণ হচ্ছে যে এটা বলা হয়েছে যে ওয়েজারিং এই অর্থে যে এটি একটা বাজির মতো বা একটা লটারির মতো, যদি কোনো কিছু ঘটে তাহলে আমরা এটা দিব বা সে এই ক্ষতিপূরণটা পাবে, আর না ঘটলে পাবে না। সো এটা ওয়ান কারেন্ট অফ লটারি বলো বা একটা বাজি বলো, এটা বা এটা আইনে এটাকে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হিসেবে নেওয়া হয়েছে। ইনস্যুরেবল ইন্টারেস্টের কথা বলা হয়েছে, পিকুরিয়ার লিগ্যাল ইন্টারেস্ট, এটা হচ্ছে লিগ্যাল ইন্স্যুরেন্সের যে মানিটা দেওয়া হচ্ছে, লসটা দেওয়া হচ্ছে সেটা লিগালি, এবং মাস্ট বি ওনার, যিনি এটা হচ্ছে তাকে সেটার সম্পত্তির মালিক হতে হবে, and in the such that injury or to the subject matter would affect him adversely, এবং এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে নৌযানটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটির জন্য সে অ্যাডভার্সলি এফেক্টেড হয়েছে, এবং সে এমন একটা অবস্থা হয়েছে যে তার এখন এটা বেনিফিটের জন্য তার এই ইন্স্যুরেন্সের যে ইন্স্যুরেন্স যে ইন্টারেস্ট আছে সেটি তাকে দেওয়া বা তার নেওয়া প্রয়োজন। ক্লাসিফিকেশন ইন্স্যুরেন্সে আমাদের সেকশন 5 ইজ ইম্পর্টেন্ট। আমাদের সেকশন 5 অফ দি অ্যাক্টে, ইন্স্যুরেন্স অ্যাক্টে সেকশন 5 তোমরা ওই পাশে ক্লাসিফিকেশন ইন্স্যুরেন্সের সেকশন 5টাকে লিখে ফেলাই দিও জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য। সেখানে আমাদের দেখা যাচ্ছে যে কত ধরনের ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে। এটা 3টা পয়েন্টের উপর ভিত্তি করে এটাকে অ্যানালাইসিস করে বলা হয়েছে যে তোমার একটা হচ্ছে যে অন দি বেসিস অফ পেরিলস অ্যাফেক্টিং সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ যে বিষয়টির উপর করা হয়েছে সেটি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই পয়েন্ট অফ ভিউতে বলছে যে এখানে 4টা বিশেষ ধরনের ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে। কোনটা বলছে? মেরিন ইন্স্যুরেন্স, where immunity is payable on the happening of marine peril, যদি নৌযানের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে। ফায়ার ইন্স্যুরেন্স, যদি তোমার কোনো অগ্নি দুর্ঘটনা হয়ে থাকে। লাইফ ইন্স্যুরেন্স, where the sum insured becomes payable on the happening of death, ওই যে আমরা বলেছি যে এটি লাইফ ইন্স্যুরেন্সটা যখন দেওয়া হয় কখন? হ্যাপেনিং অফ ডেথ, তার মৃত্যু। আর তার মৃত্যু হয়নি কিন্তু সে 20 বছরে বা 18 বছরে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি খুলেছিল, তারপরে সে বেঁচে আছেন, তাহলে 18 বছর হয়ে যাওয়ার পরে সে যে পরিমাণের ইন্স্যুরেন্সটা খুলেছিল সেটা সহ তাকে এভরি মানে এটা যখন 18 বছর হয়ে থাকে তাহলে 666 3টা টার্মে তাকে একটা ইন্টারেস্ট দেওয়া হয়ে থাকে, এবং সেই ইন্টারেস্ট সহ পুরো টাকাটা তাকে দিয়ে দেওয়া হবে। আর প্রথম 6 ইয়ার্সে তাকে একটা ইন্টারেস্ট দেওয়া হবে, দেন 6 ইয়ার্সে তাকে একটা ইন্টারেস্ট দেওয়া হবে, দেন 18 ইয়ার্স হয়ে গেলে ওই যে অ্যামাউন্টটা সাপোজ 25 লাখ করেছিল, 25 লাখের সাথে যে অ্যামাউন্টটা দিয়ে তাকে দেওয়া হবে। তার মানে কি এটি আমার মৃত্যু ঘটে নাই কিন্তু আমি লাইফ ইন্স্যুরেন্স করেছিলাম ফর মাই সেফটি অর ফর দ্য সেফটি অফ মাই নমিনি অর দ্য ইয়ার্স, তাদের জন্য, কিন্তু সে ঘটনা ঘটে নাই, সুতরাং ওইটি দেওয়ার প্রয়োজন হয় নাই। এটি ম্যাচিউর হয়ে গেছে, এটি অটোমেটিক্যালি এটি চলে যাবে। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে তোমার পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, যদি ব্যক্তিগত কোনো দুর্ঘটনা ঘটে থাকে, where the sum insured becomes payable on the happening of any specified affecting human body, সে মারা যায় নাই কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে সে পঙ্গু হয়ে গেছে বা কোনো মারাত্মক দুর্ঘটনায় তার বড় বড় ইনজুরি হয়েছে, এরকম যখন কোনো ঘটনা ঘটে থাকে তখন তাকে একটা পার্সোনাল অ্যাক্সিডেন্টের যে ইন্স্যুরেন্সটা সেটা তখন দেওয়া হয়। এটি হচ্ছে সাবজেক্ট ম্যাটারের উপর নির্ভর করবে যে কোন ধরনের। আর একটা বলা হচ্ছে যে অন দি বেসিস অফ ইন্টারেস্ট অ্যাফেক্টেড, যখন স্বার্থপূর্ণ হয়ে থাকে তখন প্রপার্টি ইন্স্যুরেন্স, যেমন কি আমরা আগেই বলেছি যে মেরিন, ফায়ার, বার্গলারি এগুলো যদি হয়ে থাকে, পার্সোনাল ইন্স্যুরেন্স, লাইফ, সিকনেস যদি এটা হয়ে থাকে, এবং লায়াবিলিটি ইন্স্যুরেন্স, পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স সাচ অ্যাজ মোটর ভেহিকলস এন্ড এমপ্লয়ার্স লায়াবিলিটি এমপ্লয়, যদি মোটর ভেহিকলস এর ক্ষেত্রে যদি তাহলে লায়াবিলিটি অর্থাৎ মোটরের দুর্ঘটনা জড়িত কারণে যে তার যে ক্ষতিপূরণ দিতে হবে সেটা। আর একটা হচ্ছে যে এমপ্লয়ার্স, অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বীমা করা হয় চাকরি ক্ষেত্রে, তো এই চাকরি ক্ষেত্রে বীমা করা হলে যে এমপ্লয়ার যিনি আছেন উনি তখন লায়াবিলিটিটা এসে যাচ্ছে এমপ্লয়ি যদি কোনো কারণে, তখন সেটা সেই বীমাটা সেই চুক্তিটাকে বা সেই বীমাটাকে দেওয়ার জন্য, প্রদেয় হওয়ার জন্য। অন দ্য বেসিস অফ ইনডেমনিটি, অর্থাৎ যদি তোমার দায়ের কারণে বলা হয়ে থাকে সেটা বলছে এটা ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্টস অফ ইনডেমনিটি where loss sustained can fully recovered by indemnity, এটি ফুললি রিকভার্ড, এটা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই লস, এই যে বলছে যে where loss sustained can, যেটুকু লস হয়েছে সেটি ফুললি রিকভার করার জন্য যেটি, সেটা হচ্ছে মেরিনের জন্য
কন্ট্যাক্টস নট অফ ইন্ডিমনিটি, মানে এটা করা হচ্ছে না where the loss sustained cannot be recovered by indemnity or where actual recovery is not possible since the loss is such that it cannot be estimated in terms of money, যেমন লাইফ ইন্স্যুরেন্স। অর্থাৎ এটা বলা হচ্ছে যে এটা ইমিউনিটি করা যাবে, কিন্তু আসলে তুমি কি মানুষের আমি একটা নৌযান যদি ক্ষতিগ্রস্ত হয়, একটা মোটর যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটিকে তুমি পয়সার হিসাব দিয়ে মানদণ্ড করে এই লসটাকে সাস্টেইন করা যাবে এবং লসটাকে তুমি মেজার করা যাবে। কিন্তু মানুষের যদি মৃত্যু হয়ে থাকে দুর্ঘটনায়, সেই লসটা মৃত্যুটাকে কি তুমি কোনো কিছু দিয়ে পয়সা দ্বারা এটা কি মান করা যায়? মানদণ্ড কি পয়সা দ্বারা মৃত্যুকে কি হিসাব করা যায়? করা যায় না। মৃত্যুর কোনো হিসাব হয় না, মৃত্যুকে কোনো কিছু দ্বারা অপূরণীয় ক্ষতি, এই জন্য বলা হয় অপূরণীয় ক্ষতি, এটা কোনো কিছু দ্বারা পূরণযোগ্য নয়। সুতরাং এটি পসিবল না যে এটি কোন মান দিয়ে তোমাকে করা যাবে, সেই জন্য যেভাবে এই পলিসিটা থাকে সেটার উপর ভিত্তি করে করা হয়ে থাকে। এখন আমাদের এই সেকশন 5 এ এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাটার উপর ভিত্তি করে হচ্ছে, এগুলা হচ্ছে তোমার ইন্স্যুরেন্সের ক্লাসিফিকেশন। সেকশন 5 এ ব্রডলি দুটো ভাগে ইন্স্যুরেন্সকে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে তোমার নন লাইফ ইন্স্যুরেন্স। একটা লাইফ জীবন বীমা আর একটা হচ্ছে তোমার সাধারণ বীমা। আগে এটি আমাদের এই আইনটি হওয়ার আগে এই শব্দটি ব্যবহার হতো তোমার সাধারণ বীমা বা জেনারেল ইন্স্যুরেন্স, কিন্তু যখন এই আইনটি করা হলো তখন সাধারণ বীমা জেনারেল ইন্স্যুরেন্স এই শব্দটিকে টার্মটিকে জেনারেল ইন্স্যুরেন্সের বদলে এটাকে নন লাইফ ইন্স্যুরেন্স হিসেবে ট্রিট করা হয়েছে এবং আইনে সেকশন 5 এ এটাকে নন লাইফ ইন্স্যুরেন্স হিসেবে আনা হয়েছে এবং পরবর্তীতে আইনে সর্বোচ্চ জায়গায় নন লাইফ ইন্স্যুরেন্সের বিষয়টি আলোচনা হয়েছে। এখন আমরা ইন্স্যুরেন্সের একটা প্রিমিয়াম, যখন প্রিমিয়াম একটা ধার্য করা হয়, এটা ইন্স্যুরেন্স পলিসির কত টাকার পলিসি সেটার উপর নির্ভর করে এই প্রিমিয়ামটাকে ধার্য করা হয়ে থাকে এবং বাৎসরিক বা 6 মাসে বা 3 মাসে কি হয়, এটা পলিসি হোল্ডার যিনি মানে ওই পলিসিতে এই বিষয়গুলোকে যে কোম্পানি, সেই কোম্পানি এটাকে নির্ধারণ করে থাকে এবং এটি তোমার বিধি বা সেই কোম্পানির কিছু নিয়মের আলোকে এটা করা হয়ে থাকে। কেউ কেউ তোমার বলে যে ঠিক আছে ইয়ারলি 2 বার, আবার কেউ বলে যে ইয়ারলি 1 বার, এই যেভাবে ধার্য করা হোক না কেন সেটির উপর নির্ভর করে তোমার এই প্রিমিয়ামটাকে নির্ধারণ করা হয়ে থাকে এবং প্রিমিয়ামটা তোমার কি করবে, প্রিমিয়ামটা তোমার দিতে হবে যে টাইমটা বলা হয়েছে সেই টাইমের মধ্যে, এবং প্রিমিয়ামটাকে যদি ফেল করা হয় তাহলে সেটি আবার ডিসকন্টিনিউশনে চলে যাবে। আর আমাদের বাংলাদেশের জন্য তোমার এই প্রিমিয়ামটাকে নির্ভর করা হচ্ছে যে কারা করছে। আমাদের একটি কোম্পানি, আমাদের একটি বডি রয়েছে সেন্ট্রাল রেটিং কমিটি। এই সেন্ট্রাল রেটিং কমিটি, এই রেটিং কমিটি চেয়ারম্যান হচ্ছে আমাদের চেয়ারম্যান ইন্স্যুরেন্স রেগুলেশনস এন্ড ডেভেলপমেন্ট অথরিটি, এই একটা অথরিটি রয়েছে। এই অথরিটি যিনি চেয়ারম্যান রয়েছেন ইনি এই তোমার সেন্ট্রাল রেটিং কমিটির যে অথরিটি, সেই অথরিটি এটাকে তোমার এই ট্যারিফটাকে নির্ধারণ করে থাকে এবং সেটা টাইম টু টাইম এই ট্যারিফটা তোমার রদ বদল বা চেঞ্জ হয়ে থাকে। পলিসি যেটা করা হয় সেটি স্ট্যাম্প হতে হবে এবং এটা একটা ইন্স্যুরেন্সের জন্য। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এটা তোমার স্ট্যাম্প হতে হবে এবং যখন, কারণ এই কাগজটি হচ্ছে মেইন কাগজটি মেইন, কারণ তোমার যখন ম্যাচিউর হয়ে যাবে তখন এই কাগজটার উপর ভিত্তি করে তোমার দেনা পাওনা বা ক্ষতিপূরণ যে বিষয়টি হোক না কেন এটি তোমার এই পলিসির সাথে, সুতরাং এটাকে খুব সিকিউর একটি ডকুমেন্ট এবং এটি স্ট্যাম্প আইন অনুযায়ী এটাকে স্ট্যাম্প হতে হবে এবং এটা একটা কনক্লুসিভ, এটা একটা চূড়ান্ত এটার একটা প্রমাণ হিসেবে এটা দেখা হয়। পলিসির মধ্যে তোমার সব ধরনের এটা কি ধরনের ইন্স্যুরেন্স বলা হয়ে থাকে এবং এটার হেডিং থেকে শুরু করে কি কি থাকতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ 7.1 এ। এইটিকে নিয়ে আমাদের সেটা পিছনেও থাকতে হবে যে
টার্মস অফ কন্ডিশন, অর্থাৎ কত মানে পলিসি কত বছরে কি হবে এভরিথিং তোমার পলিসির পিছনের দিকে লেখা থাকে। এবং কেউ যদি মনে করে যে আমি এই পলিসিটা আমি আর কন্টিনিউ করব না, আমি ইন্স্যুরেন্সটা চালাবো না, তাহলে তোমার দুই পক্ষ যারা ইন্স্যুরেন্স খুলেছে এবং তারা দুই পক্ষ মিলে একটি মিউচুয়াল কনসেন্টে এই পলিসিটাকে ক্যান্সেল করতে পারে। এবং তখন এই ক্যান্সেল করার কারণে আগেই তোমার পলিসি হোল্ডার যিনি রয়েছেন তিনি তোমার এই ক্যান্সেল করার জন্য একটি অপর পক্ষকে আগে একটা নোটিশ দিবে। অনেক সময় আদালতের নির্দেশেও তোমার পলিসি ক্যান্সেল করা হয়ে থাকে। এবং এই যদি তখন আদালতে যখন দেখা যাচ্ছে যে তোমার আদালত যদি কোনো কারণে কোনো ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন বা নন ডিসক্লোজার অফ ম্যাটেরিয়াল ফ্যাক্ট যদি থেকে থাকে, তখন এই ধরনের বিষয় অবগত হওয়ার পরে তোমার কোর্ট কর্তৃক তোমার এটাকে করা যেতে পারে। অল্টারেশন পলিসির এটা অল্টারেশন করতে পারে, পলিসি টার্মস এন্ড কন্ডিশনকে অল্টারেশন করার একটা ক্ষমতা রয়েছে, অর্থাৎ পক্ষ ভিন্ন মিলে তারা করতে পারে, রেকটিফিকেশন করতে পারে এটি। এবং লসের ক্ষেত্রে বলা হয়েছে যে তোমার লসটা তোমার ডিক্রিমেন্ট করতে হবে। এই যে আমরা এই লস ডিক্রিমেন্ট করার জন্য যেটা বলা হয়েছে বা 8 এবং 9 যে কথাটা, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা বলছে যে ডক্টরেট এই যে বলছে যে তোমার লস মিনস ডেট্রিমেন্ট, অর্থাৎ লসটাকে তোমার ডেট্রিমেন্ট করা যাবে। দ্য ম্যাক্সিমাম ইজ কজা প্রক্সিমা নন রিমোটা স্পেক্টেটর, অর্থাৎ the insured shall be indemnified for the loss which is directly caused by the peril insured against। অর্থাৎ কি বলেছে, যেটার উপরে নির্ভর করে তোমার ইন্স্যুরেন্সে বলা হয়েছিল যে ক্ষতিপূরণটাকে আশঙ্কা করেই করা হয়েছিল যে ক্ষতিটাকে, সেটির ঘটনা ঘটেছে এই মর্মে নিশ্চিত হওয়ার পরে আসলে তোমার লসটাকে ডিটারমিন করা হয়। এবং এই লস ডিটারমিন করার জন্য তোমার সার্ভেয়ার রয়েছে, পরিদর্শক রয়েছে, তারা যে সার্ভে করবে তারা নিশ্চিত হবে, তারা প্রতিবেদন দিবে এবং সেটার উপরে নির্ভর করে ডক্ট্রিন অফ প্রক্সিমেট কজ এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন ডক্ট্রিন অফ প্রক্সিমেট কজটা নিয়ে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমরা এটার একটা উদাহরণ দিচ্ছি, যেটা মনে করো যে আমি একটা উদাহরণ দিলে তোমরা এটা বুঝতে তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হবে। সেটি হচ্ছে যে মনে করো যে একটা আগুন লেগেছে এবং সেটাতে সে ফায়ার ইন্স্যুরেন্সের যে ইয়ে ছিল সেটা সে এসে চাইলো যে আমার এই আগুনের কারণে আমার পুরো বিল্ডিংটা বা পুরো আমার ফ্যাক্টরিটাতে আগুন লেগেছে এবং আমি এখন এটার জন্য ক্ষতিপূরণ চাই। তখন এইটা যখন চাইবে তখন সার্ভার যে দেখবে যে এই যে আগুনটা লেগেছে সেটা কি তোমার স্বাভাবিকভাবে লেগেছে নাকি তোমার কোনো একটা অন্য ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে এটা লেগেছে, এটা নির্ভর করবে। তো সুতরাং এই যে স্বাভাবিকভাবে ঘটা না কোনো অন্য একটা ঘটনা ঘটা, আমরা কজা প্রক্সিমা নিয়ে ওইটা বাংলাটাতে কি বলেছিলাম, নিকটবর্তী কারণ, তাই না? নিকটবর্তী কারণ নিয়ে আমরা বলেছি। অর্থাৎ কি বলছে যে তোমার যখন এই আগুনটা লাগলো, অর্থাৎ একটা পাশের বাড়ি থেকে একটা আগুনটা লেগেছে, সে বলতেছে যে পাশের বাসায় আগুন লেগেছে, সেই আগুনের কারণে আমার ফ্যাক্টরিতে আগুন লেগেছে এবং এটি হঠাৎ করে লেগেছে যে কারণে আমি আমার মালামাল ফ্যাক্টরির মালামাল সরাতে সময় বা সুযোগ পাই নাই। এটি যদি হয়ে থাকে মনে করো, তাহলে কি হলো যে পাশের একটি বাড়িতে রাতের বেলা আগুন লেগেছে, ফ্যাক্টরি তখন বন্ধ, ওই আগুনের ছোঁয়ায় এই ফ্যাক্টরিটা ইনস্যুর করা ছিল, ফ্যাক্টরি মালামাল গুলো তোমার এক ধরনের ইন্স্যুরেন্সের মধ্যে ছিল এই গার্মেন্টস ফ্যাক্টরিটা, কিন্তু মালামাল গুলো সরানোর সুযোগ পায় নাই পাশের বাড়ির আগুনের কারণে এবং তার মালামালটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং তো এখানে সার্ভেয়ার আসে দেখবে যে আসলে ওইটা আমরা বলছি যে আগুনটা কি স্বাভাবিক নিয়মে নাকি, এমনও তো হতে পারে যে
কেউ তার এখন দেখা যাচ্ছে যে আমার গার্মেন্টস অনেক মাল আছে, কিন্তু ডিউ টু কোভিড বা অনেক অন্যান্য কারণে এখন আমার মালামালগুলো বিক্রি হচ্ছে না, হতে পারে না, এবং মালামালগুলো আমার গোডাউনে আস্তে আস্তে বা কম্বল আছে আমার আস্তে আস্তে ইয়ে হচ্ছে, তাহলে কি হলো, আমার তো এটা ইন্স্যুরেন্স করা আছে, আমি স্বাভাবিক নিয়মে আমি এটার মধ্যে একটা আগুন যদি লাগিয়ে দেই, আমার মালগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার তো ইন্স্যুরেন্স কভার করে যাবে, আমি তো এখানে একটা ক্ষতিপূরণ পাবো, তাহলে আর আমার এটা নিয়ে একটা চিন্তা করার কারণ নাই। এটা একটা ঘটনা হতে পারে কিনা? হতে পারে ম্যাডাম, হতে পারে। তাহলে যদি সার্ভার যে যদি এইটা দেখে যে কোনো রিজন নাই এবং এই আগুনটা লেগেছে ডিউ টু দেয়ার তোমার ইন্টেনশনালি অথবা তাদের নিজস্ব কোনো ফল্টের কারণে, হতে পারে, এগুলা সার্ভেয়াররা যে যখন দেখতে পারে, তাহলে কি সে যখন ক্ষতিপূরণ চাইবে, সেই ক্ষতিপূরণ এইটা ফায়ার ইন্স্যুরেন্সের সাথে কাভার করবে কি করবে না, ফায়ার ইন্স্যুরেন্স এই ক্ষতিপূরণ দিবে কিনা, তারা সার্ভেয়ারের রিপোর্টের ভিত্তিতে তখন দে উইল ডিসাইড। এটা হচ্ছে একটা চিত্র। আর একটা চিত্র হচ্ছে যে না, পাশের বাড়িতে আগুন লেগেছে, আমার সেই আগুনটা, এবং সার্ভেয়ার যে দেখলো যে হ্যাঁ পাশের বাড়ির আগুনটা এসে এই বাড়িতে লেগেছে, তারা মালামাল সরাবার মতো সুযোগ পায় নাই, সো এটি অ্যাক্সিডেন্টাল এবং এটা তাদের কোনো ফল্ট বা ইন্টেনশন ছিল না। যদি সেটা হয়ে থাকে, তাহলে নিকটবর্তী কারণটা কোনটা ছিল? ওই যে পাশের বাড়ির আগুনটা, এবং এটি রিজনেবল কজ এবং এটি গ্রহণযোগ্য, তাহলে সে ইন্স্যুরেন্স পলিসিতে যে কথা বলা হয়েছে সেটা, সে ক্ষতিপূরণটা সে পাবে। তাহলে এইটিকে হচ্ছে ওই যে নিকটবর্তী কারণ, কোন কারণে তোমার এই দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনাগুলো কি কারণে ঘটেছে। যেমন আমরা সেদিন যে লঞ্চটা ডুবে গেল এবং অনেক মানুষ যে মারা গেল, তাহলে এই লঞ্চটা ডুবেছিল কি, আর একটা লঞ্চ এসে কি করেছে, ওকে ধাক্কা মেরে গেছে না? আমরা যদি যারা দেখেছি এই ছবিটি বিভিন্ন টিভি নিউজে, তখন আমরা কি দেখেছি, আর একটি লঞ্চ, বড় লঞ্চ এসে একে কি করে, ময়ূর 2 এসে এই লঞ্চটিকে ধাক্কা মেরেছে, দেখেছো তোমরা যারা? জি মিস। তাহলে যখন ধাক্কা মেরে গেছে, তাহলে ওই ছোট্ট লঞ্চটা কিছু করার ছিল না, এবং সে কিন্তু ওই ধাক্কার কারণে সে কিন্তু ডুবে গেছে। তাহলে ওই লঞ্চে ওই ছোট্ট লঞ্চটার যদি তোমার মেরিন ইন্স্যুরেন্স থেকে থাকে, তাহলে হি উইল গেট অল পসিবল কম্পেনসেশনস, বিকজ এখানে তার কোনো ফল্ট ছিল না, নিকটবর্তী কারণটাই ছিল বড় লঞ্চটা তাকে ধাক্কা দিয়েছে। এটা তো প্রুভড, কিন্তু এই যে প্রুভড, এটা খালি আমরা ব্রেকিং নিউজে বা টিভি বা নিউজ পেপারে দেখলেই হবে না, সার্ভেয়ার কর্তৃক ইন্সপেকশন রিপোর্টের মাধ্যমে এটিকে প্রমাণিত হতে হবে, ঠিক আছে? এবং ওইখানে যদি কোনো ব্যক্তি থেকে থাকে যিনি মারা গেছেন, তার যদি লাইফ ইন্স্যুরেন্স থেকে থাকে, তাহলে সেটা। আর যদি ওই এর মধ্যে যদি ক্ষতিপূরণের ক্ষেত্রে যদি এই ধরনের কন্ডিশন থেকে থাকে, তাহলে সেগুলোকে কভার করা হবে। এই জন্য বলেছে যে তোমার যতটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলোকে ক্ষতিপূরণ দেওয়া যাবে। এই আমরা যখন মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলা হয়, বা যে ইন্স্যুরেন্স গুলোকে সাস্টেইন করা যায়, যেগুলোকে গণনার মধ্যে আনা যায়, আর যেটি গণনার মধ্যে আনা যাবে না সেটিকে সাস্টেইন করে সেটি রিকভার করা যায়, সেটি আবার নির্ভর করে পলিসিতে আমার কি ধরনের বলা ছিল। যেমন এইটার ধরনের দেখা যাচ্ছিল যে তোমার একটা কেস হয়েছিল, খুব একটা খুব ইন্টারেস্টিং একটা কেস হয়েছিল। সেই কেসে দেখা যাচ্ছিল যে কি বলেছে যে একটা কোল্ড স্টোরেজ রয়েছে, সেই কোল্ড স্টোরেজে তোমার মাছ রাখা হতো, ঠিক আছে, যে মাছগুলো তোমার বাইরে রপ্তানি করা হয়। এটি খুব প্রসিদ্ধ একটা কেস, বাইরে রপ্তানি করা হয় একটা কোল্ড স্টোরেজে, সে মাছগুলো প্রচুর পরিমাণে মাছ, রপ্তানির যোগ্য মাছ ছিল, কিন্তু দেখা গেল সাপোজ আমরা কক্সবাজারে ধরি বা আমরা সমুদ্র এলাকাগুলোতে দেখি, এবং দেখা গেল যে খুব বড় একটা ঝড় এসছে এবং ঝড়ের কারণে ঘূর্ণিঝড় হয়েছে। আমরা কয়েকদিন আগেও আমরা বেশ কিছু ঘূর্ণিঝড়ের আমরা দুটো ঘূর্ণিঝড় আমরা এর মধ্যে আমরা পাড়ি দিয়েছি। ঘূর্ণিঝড়ের কারণে কি হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে তোমার ওই এলাকাটা পুরাটাই তোমার ইলেকট্রিসিটি তোমার ফেল করে গেছে। তো ইলেকট্রিসিটি ফেল করার কারণে কি হয়েছে, তোমার ওই যে কোল্ড স্টোরেজে যে বিদ্যুতের অভাব হয়েছে, পরবর্তীতে কি হয়েছে, তোমার যে মাছ, সে মাছগুলো তোমার কি হয়েছে, সব নষ্ট হয়ে গেছে। এই যে মাছ ব্যাকআপ ছিল না, জেনারেটর ছিল না,
হ্যাঁ, তাদের ব্যাকআপ কোনো পাওয়ার সাপ্লাই ছিল না, জেনারেটর অথবা অন্য কিছু? কোনোটাই ছিল না। তোমার মনে করো বিদ্যুতের একেবারেই সব ফেল করে গেছে, এবং এটা যখন প্রমাণিত তখন গেল যে তোমার সব ফেল করার কারণে তোমার পুরো মাছ নষ্ট হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে তোমার ইয়েটা কি, রিজনটা কি, কারণটা কি? কারণটা যে মাছ নষ্ট হওয়ার পিছনে কারণটা তাহলে কি ছিল? প্রথম নিকটবর্তী কারণ কজা প্রক্সিমা কি ছিল বলো তো? এখানে দুটো ইস্যু, একটা হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ চলে যাওয়া, আর একটা হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে তোমার ফ্রিজে মাছগুলো নষ্ট। তাহলে প্রথম মানে এটার নিকটবর্তী কারণ কোনটা? বিদ্যুৎ না থাকা। বিদ্যুৎ না থাকা নাকি তোমার ঘূর্ণিঝড়টা আসা? ঘূর্ণিঝড় আসা মানে ঘূর্ণিঝড় আসছে বলেই তো বিদ্যুৎ চলে গেছে। এই যে বলছি যে নিকটবর্তী কারণ, আসলে মেইন রুটটা কি? মেইন রুট কিন্তু বিদ্যুৎ না থাকা, কিন্তু বিদ্যুৎ না থাকাটা তো অনেক কারণেই হতে পারে, এবং লম্বা টাইম বিদ্যুৎ না থাকার পিছনে কারণ ছিল ঘূর্ণিঝড়, এবং এই ঘূর্ণিঝড়েরটাও এটা তোমার কারো হাতের মধ্যে ছিল না, আনঅ্যাভয়েডেবল একটা সার্কামস্টেন্সেস ছিল। যদি ঘূর্ণিঝড়ে আমরা একটু আগে যে তোমার লঞ্চের অ্যাক্সিডেন্টের কথা বলেছি, যে বড় লঞ্চটা ছোট লঞ্চটাকে ধাক্কা দিয়েছে, এটি না হয়ে যখন ঘূর্ণিঝড়ের কারণে যখন কোনো লঞ্চ ডুবে যায়, তাহলে দুইটার ঘটনা দুই রকম হয়ে যায় না? তাহলে এখানে ঘূর্ণিঝড়টা হচ্ছে তোমার মেইন রিজন। তাহলে এই রিজনের কারণে কি হলো, তোমার যে কজা প্রক্সিমা এটিকে গ্রহণ করা গেলে তখন এইটার জন্য তোমার এই যে কোল্ড স্টোরেজে রপ্তানিযোগ্য মাছের যে ক্ষতি হয়েছে, এটি যদি তোমার ইনস্যুর করা থাকে, সেই কোল্ড স্টোরেজ কোম্পানিটা যদি ইন্স্যুরেন্স করা হয়ে থাকে, তাহলে তারা এই ক্ষতিপূরণটা পাবে। অর্থাৎ এই কস্টটা খুবই রিজনেবল এবং যৌক্তিক, এটা জাস্টিফিকেশন রয়েছে, এবং এটি কারো হাতের মধ্যে ছিল না, বা এটি ইন্টেনশনালি এই যে ফ্রিজিংটাকে নষ্ট করা হয় নাই। তাহলে প্রত্যেকটা জিনিসকে আসলে তোমার চেক করা হয়, এবং প্রত্যেকটা জিনিসকে চেক করার পরেই তোমার জাস্টিফাইড করার পরেই কিন্তু ইন্স্যুরেন্সটা তাকে কভার করবে কিনা, কম্পেনসেশন টাকা তাকে দেওয়া যাবে কিনা, এই বিষয়গুলোকে নিয়ে তোমার সিদ্ধান্তে আসতে হয়। সেজন্য আমরা এখন যদি 9 থেকে আমরা যে এক্সাম্পলটা দিলাম, সেই এক্সাম্পলটার সাথে আমরা রিলেটেড সেকশন এই যে পয়েন্ট 9টাকে যদি দেখি, সেখানে কি বলছে যে পেরিল এগেইনস্ট means the contingency against which the insured seeks to protect himself, সে তাকে প্রোটেক্ট করার জন্য কোনো কিছু চেষ্টা করেছিল না। the insurer is liable to indemnify for any loss approximately caused by the peril insured against, ওই যে ইনস্যুরার তিনি ওইটুকু ততটুকুই দিবে যেটি আসলে ন্যায্য, জাস্টিফাইড, এবং পুরা লসটাই যদি তার জাস্টিফাইড হয়ে থাকে সে দিবে, বাট হি ইজ নট লায়াবল টু ফর এনি লস which is not approximately caused by the peril injury। কিন্তু যদি তাদের কোনো ব্যর্থতা থাকে যেটুকু অংশের কারণে, যদি যেটা তোমরা একজন বললা যে কেন ইলেকট্রিসিটি নাই, তাহলে কি তার জেনারেটর বা অন্য কিছু ছিল না? যদি দেখা যায় যে আমরা যে এই কোম্পানিটা বড় একটি কোম্পানি, তার তোমার কোল্ড স্টোরেজ আছে, কিন্তু ওইখানে কোনো জেনারেটরের ব্যবস্থাই ছিল না বা রাখা হয় নাই, ধরো সাপোজ, তাহলে এইখানে ব্যর্থতা কার? কোম্পানির। তাহলে কি সেখানে কোম্পানি কি তাহলে আর ক্লেম করতে পারবে, বা ক্লেম করলে কি পাবে? এটা কি জাস্টিফাইড হবে? নো। হ্যাঁ, কারণ তুমি একটা বড় কোম্পানি, তোমাকে ইউ শুড টেক অল কাইন্ডস অফ প্রোটেক্টিভ মেজার, তাই না? তুমি সকল ধরনের প্রোটেক্টিভ মেজার্স নিতে বাধ্য। তো সকল ধরনের প্রোটেক্টিভ মেজার্স নিতে যদি তোমার ব্যর্থতা থাকে, সেজন্য বলছে যদি এই জন্যই মানে কারণ এবং কারণের জাস্টিফিকেশন, ওই যে আমরা ওই যে গাইডিং প্রিন্সিপালের মধ্যে একটা দেখেছি যে তোমার প্রথমে এটা কি বলছি, তোমার ইন্টারেস্ট অফ দি, তাই না বলছি না? এবং আরেকটা বলছে কি ম্যাক্সিমাম গুড ফেইথ। হ্যাঁ, গুড ফেইথ। তাহলে এইখানে তুমি তো গুড ফেইথ, তাহলে ম্যাক্সিমাম, এই যে দেখো নীতিগুলোর সাথে কেমন করে এইগুলাকে মিলিয়ে আনছে। তো ম্যাক্সিমাম গুড ফেইথে তুমি তো গুড ফেইথের, এবং ইন্স্যুরার সে তো জানে যে সে এত বড় একটা কোল্ড স্টোরেজ কোম্পানি খুলেছে, তার ডেফিনেটলি তার অল প্রোটেক্টিভ মেজার্স রয়েছে, যে একটি না থাকলে আরেকটা না থাকলে আরেকটা থাকবে। কিন্তু তার যে এটা ছিল না, বা তাদেরও এটা করার আগে, একটা ইন্স্যুরেন্স করার আগে আসলে একটা ইনস্পেকশন করা হয়। ইনস্পেকশন করে এটার অনেকগুলো প্লাস মাইনাস আছে আর কি। তো ইন্স্যুরেন্স কোম্পানিও হয়তো সেই ইন্স্যুরেন্সটা তারা ওই গুড ফেইথে কাজটা করেছিল,
সো পরে যদি দেখা যায় এখানে জেনারেটরটা ছিল না বা জেনারেটরটার অভাবের কারণে, কারণ জেনারেটর থাকলে হয়তো এত বড় ক্ষতি হতো না। তো সেই ক্ষেত্রে তখন বলছে যে the insurer and he is not liable for any loss which is not proximately caused by the peril insured against, অর্থাৎ যেটির কারণে সেটা যিনি এটা যত রকম প্রোটেক্টিভ মেজার নেওয়ার ছিল সে নেয়নি বলেই সে পুরাটা লস লায়াবল না, পুরাটা লস দেওয়ার জন্য বা পুরাটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সে বাধ্য নয়। এটি তাকে সেফটি দিয়েছেন। The doctrine of proximate cause must be applied, দেখো, to ascertain whether the loss was caused by the peril insured against. The question, which is the causa proxima of a loss, can only arise where there has been a succession of cause. ওই যে এখানে এই দেখো succession of cause বললাম না, এটা কি একটা কারণে না দুইটা কারণে হয়েছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কজই তোমার প্রক্সিমাতে শুধু কি একটি কজ নির্ভর করে? না ম্যাডাম, বহু কজ নির্ভর করতে পারে, অনেকগুলো কজ নির্দেশ শুধু করে। একটা দিয়ে হবে না। জি ম্যাম। কারণ ওই যে আমরা আগে একটা বললাম যে পাশের বাড়িতে আগুন লেগেছে, সেই বাড়ি এসে আমার এখানে লেগেছে, সেইটার থেকে এসে আমি মাল সরাতে পারি না, তাহলে একটার সাথে আরেকটা রিলেটেড এবং দেখতে হবে অরিজিনাল কজটা কোথা থেকে শুরু। ঠিক তেমনি আমরা যেটা বললাম যে মাছেরটা, তাহলে তোমার ওইখানে ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে ইলেকট্রিসিটি গেছে, ইলেকট্রিসিটি যাওয়ার কারণে আমার ডিপ ফ্রিজার কাজ করে নাই আমার, তাহলে একটার সাথে এই জন্য বলছে দেখো যে হ্যাজ বিন এ সাকসেশন অফ কজেস, তাই না? হ্যাজ বিন এ সাকসেস, এই যে কজেস মানে একটা কজের উপরে এটা নির্ভরশীল না, therefore its application will vary according as to whether এটা কিভাবে হবে এটার উপর নির্ভর করে এটাকে নিরূপণ করা হয় বা ধার্য করা হয়ে থাকে। The last cause is the peril insured, last cause মানে সর্বশেষ কজটাই, সর্বশেষে যেটা ঘটনা ঘটে সেটা, সেখানে কি বলছে, if the last cause is the peril insured against, then there is no need to inquire into the preceding causes. যদি শেষের কজটা দিয়েই যদি নিরূপণ করা যায় তাহলে প্রথম যে ঘটনাটা সেটাকে আর ইনস্পেক্ট করার প্রয়োজন নাই। বলছে যে insured against there is no need to inquire, ওই যে আমার আগুনে এটা লেগে গেছে, আমি শুনেছি যে ওই বাড়ির আগুনের জন্য, অথবা ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ চলে গেছে, আমি যদি এই বিদ্যুৎ চলে যাওয়ার প্রমাণ পাই এবং রেফ্রিজারেটর নষ্ট এবং সেখানে জেনারেটর ছিল সব দেখার পরেও যদি আমি দেখি যে ফেইলার, তাহলে কিন্তু তখন আর ঘূর্ণিঝড় হয়েছে এটার এনকোয়ার দরকার পড়বে? এখানে বলেছে তুমি সাকসেশন দেখবা, কিন্তু তুমি লাস্ট কজ যেটা থেকে সেটিকে তুমি এনকোয়ার করবা, সেটাকে এনকোয়ার করলে পুরো ঘটনাটা তোমার সামনে এসে যাবে, কিন্তু ইচ এন্ড এভরি কে তোমার এনকোয়ার করার প্রয়োজন নাই। তুমি দেখবা, সার্ভেয়ার উইল সি, বাট এনকোয়ার করবে অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা দেখে লাস্টের সূত্রটা কি। দ্য পেরিল ইনসিউরড এগেইনস্ট ইজ নট দ্য লাস্ট কজ বাট এ প্রিসিডিং কজ। আবার বলতেছে যে হ্যাঁ আমি এনকোয়ার করব না, কিন্তু আমার এইটা ঘটনা ঘটেছে, আমার পূর্ববর্তী ঘটনার সূত্র ধরে আমার এই ক্ষতিগ্রস্তটা হয়েছে সর্বশেষ ঘটনার কারণে, ঠিক না? সর্বশেষ ঘটনার কারণে আমার পূর্ববর্তী ঘটনার টেনে এনেছে, অর্থাৎ পূর্ববর্তী ঘটনাটা ঘটেছিল বলে আমার সর্বশেষ ঘটনাটা হয়েছে। যেমন এখানে কি বলো, আমাদের ডিপ ফ্রিজারের যে কাহিনীটা, পূর্ববর্তী ঘটনাটা কি হচ্ছিল ঘূর্ণিঝড়, আর ঘটনাটা শেষ হয়ে এসে গেল ডিপ ফ্রিজ নষ্ট হওয়া, এবং তাহলে সূত্রটা হচ্ছে প্রিসিডিং ঘটনা আর শেষে ক্ষতিটা হলো লাস্টের ঘটনা দ্বারা, এবং এনকোয়ার হবে লাস্ট ঘটনাটা। প্রথমটা হচ্ছে আমাদের নোটিশে নেওয়া, কিন্তু এনকোয়ারটা হবে এনকোয়ারি করতে গেলে ইফ নেসেসারি দেয়ার বাট নট নেসেসারি, দেয়ার ইজ নো নিড বাট ইফ নেসেসারি দেয়ার শুড বি। দ্য কজেস আর নট কনকারেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। এটা কনকারেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে না, কি বলছে, whereas causes are not successive but concurrent is their operation and continue to operation of the subject matter until they cause the loss। অর্থাৎ এটি কনকারেন্টলি অথবা ইন্ডিপেন্ডেন্টলি এটি কি করতে হবে, হতে হবে, এটি প্রত্যেকটা পৃথক ইন্ডিপেন্ডেন্সি থাকতে হবে, একটি কনকারেন্টলি হতে হবে এন্ড ইন্ডিপেন্ডেন্সলি থাকতে হবে, এবং সেই অনুযায়ী এবং এটা কন্টিনিউয়েশন থাকবে, কোনো ব্রেক না। অর্থাৎ আমার ঘূর্ণিঝড় হয়েছে গত 5 দিন আগে, ঘটনা দেখো 5 দিন আগে ঘূর্ণিঝড় হয়েছে, 5 দিন পরে ইলেকট্রিসিটি গেছে, তাহলে কি তোমার এটা কনকারেন্ট হলো?
না নো ম্যাডাম। ঠিক না? এই জন্য, এবং তখন যদি তোমার বিদ্যুৎ যায় তাহলে কি ওই ঘূর্ণিঝড়ের সাথে এটা কি টেনে আনা যাবে? না ম্যাডাম। নো ম্যাডাম। যাবে না। হ্যাঁ, তাহলে সেটাই হচ্ছে কনকারেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা কনকারেন্টলি এন্ড ইন্ডিপেন্ডেন্টলি হতে হবে, বাট কনকারেন্টলি হতে হবে, প্যারালালি হতে হবে। যদি তোমার সেটা না হয়ে থাকে তাহলে ধরে নেওয়া যাবে যে এটি একটি তোমার এটাকে বলা হয় যে তোমার ক্রিয়েটেড, তৈরি করা, বা এটি থেকে লাভ নেওয়ার জন্য পরবর্তীতে এই ঘটনাটা সৃষ্টি করা হয়েছে, তাই না? পরিস্থিতি তো সেটাই বলে দেয়, পরিস্থিতি সেটাই বলা হয়। যেমন আগুন লেগেছে আজকে রাতে, 5 দিন পরে যদি বলা হয় যে ওই আগুনের কারণে আমার ফ্যাক্টরি মাল হয়েছে, এবং চতুর্থ দিনে মাথায় এসে ওই আগুনের ছোঁয়া এসে আমার ফ্যাক্টরিতে লেগেছে, তাহলে কি এটা গ্রহণযোগ্য হবে? না। ইয়েস ম্যাডাম। এইটা শুধু ডক্ট্রিনাল প্রক্সিমেট কজটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখো, এবং এটাকে অবশ্যই ভাবে তোমরা। ম্যাডাম এই কোশ্চেনটা তো গতবার আসছিল, প্রক্সিমেট কজ। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, মানে এবার আসবে না এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না, বাট এটা অবশ্যই এটা জেনে রাখতে হবে। হ্যাঁ জি ম্যাম, এটা অবশ্যই জেনে রাখতে হবে এবং এটার উপরে করতে হবে। এখন তোমার বলছে যে তোমার এখন কয়েকটা জিনিসের উপরে বলছে, যেমন তোমরা আমরা দেখি যে আমরা এটা করতে গেলে তোমার কিছু ডেফিনেশন তোমাদের জানা দরকার। যদি ডেফিনেশন গুলা যদি তোমরা না জানো তাহলে সেটা তোমাদের, কারণ আমরা এখানে দেখো যে তোমাদের এক্সারসাইজে যদি আমরা তাকাই তাহলে এক্সারসাইজে তোমার একটি ইয়ে আছে যে তোমার ইন্স্যুরেন্স এগ্রিমেন্ট, তাহলে তো তোমার ইন্স্যুরেন্স এগ্রিমেন্ট নিয়ে তোমার একটা জিনিস জানতে হবে, তাই না? ইন্স্যুরেবল ইন্টারেস্ট, এগুলাকে নিয়ে তোমার ডেফিনেশনটা জানতে হবে। আমরা যদি দেখি, আমি জাস্ট তোমাদেরকে কয়টা ডেফিনেশনের কথা বলে দেই। সেটি হচ্ছে যে তোমার সেকশন 2 এর জাস্ট রেফারেন্স লিখে রাখো। সেকশন 2 এর তোমার ক্লজ 25 ইন্স্যুরারের ডেফিনিশনটা তোমরা পড়বে। দেন ক্লজ 26 ইন্স্যুরেন্স পলিসি হোল্ডার, ক্লজ 27 liabilities of the insurance policy holder, clause 28 insurance, clause 29 insurance agent। এগুলা পড়বে, কিন্তু মানে এটা যদি না পড়ে যাও তাহলে আমরা এতক্ষণ ধরে বলেছি ইন্স্যুরেন্স সার্ভেয়ার বা কোনো কিছু, তাহলে তোমরা ধরতে পারবে না। আমি রেফারেন্স গুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেন 30 হচ্ছে ইন্স্যুরেন্স সার্ভেয়ার। আমরা কয়েকটা জায়গায় এসে দেখেছি যে ইন্স্যুরেন্স সার্ভেয়ারের কার্যক্রম কি, তো তোমাদের এগুলো জেনে রাখতে হবে। এরপরে তোমার তোমাদের এই কয়েকটা সেকশনের কথা বলছি, সেটা হচ্ছে তোমাদের আমরা যখন ক্লাসিফিকেশন অফ ইন্স্যুরেন্সের মধ্যে সেকশন 5 এ কয়টা সেকশন কয়টা পেয়েছি? মেইনলি 3টা, মেইনলি পেয়েছি 2টো। সাবজেক্ট ম্যাটার হচ্ছে 3টা সাবজেক্টের উপর ভিত্তি করে আবার ডিফারেন্ট করা হয়েছে, তাই তো? কিন্তু ক্লাসিফিকেশন অফ সেকশন 25 অনুযায়ী তোমার 2টা, একটা হচ্ছে লাইফ এন্ড নন লাইফ। লাইফ গুলা কোনটা? যেটা মানুষের জীবন নিয়ে, লাইফ নিয়ে। আর আদার দ্যান লাইফ যেটা, সেগুলো হচ্ছে তোমার নন লাইফ, লাইক তোমার মেরুইন, অগ্নি, এই টাইপের গুলো। ঠিক আছে?
তো ওইটার সাথে সাবজেক্ট ম্যাটারের সাথে রিলেটেড। এই সেকশন 5 এর সাথে রিলেটেড যখন ক্লাসিফিকেশন অফ ইন্স্যুরেন্সের কথা বলা হবে, ক্লাসিফিকেশন ইন্স্যুরেন্সের কথা বলতে গেলে তোমাদের আরো দুটো ইন্স্যুরেন্সের কথা উল্লেখ করা প্রয়োজন, জাস্ট মেনশন করতে হবে। সেটি হচ্ছে সেকশনটা মানে না উল্লেখ করো, তোমাদের বলতে হবে যে যখন তোমরা বলবা ক্লাসিফিকেশন তখন বলবা যে দেয়ার আর two more kinds of insurance also, two more, এটা এই লাইনটা একটু লিখে নাও, there are two more kinds of insurance also, একটু লিখে নাও। সেটি হচ্ছে কি, একটু লিখে পয়েন্টটা লিখে ফেলাও, সেটা হচ্ছে যে insurance business in the rural and social sector. Insurance business in the rural and social sector. লিখেছো? লেখা হয়েছে? Yes, ma'am. ওটা ব্র্যাকেট, ওটা এটা রেফারেন্সে লিখে রাখো সেকশন 6। যখন পড়বে মানে পরীক্ষা হলে সেকশন উল্লেখ করতে পারলে ভালো, না লিখলে অসুবিধা নেই, কিন্তু সাবজেক্টটাকে লিখতেই হবে যখন ক্লাসিফিকেশন নিয়ে যদি বলা হয়। এটা হচ্ছে সেকশন 6 এ বলা আছে এটা সম্পর্কে। এরপরে লেখো ইসলামিক ইন্স্যুরেন্স বিজনেস। এটা হচ্ছে রেফারেন্সটা লেখো সেকশন 7। ম্যাডাম 6 এ জানি কোনটা ছিল? সেকশন 6? হ্যাঁ, সেকশন 6 এ জানি কোনটা ছিল? ওই যে ইন্স্যুরেন্স বিজনেস ইন দ্য রুরাল এন্ড সোশ্যাল সেক্টর, গ্রামীণ বা সামাজিক খাতে। তোমরা যখন ক্লাসিফিকেশনের মধ্যে আসবে অথবা ইম্পর্টেন্স হবে, আরেকটা পয়েন্ট তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সেকশন 13 এ বলা হয়েছে। সেকশন 13 এর হেডলাইনটা লিখে রাখো এবং এটা তোমাদের জানতে হবে, বা এখানে যখন ক্লাসিফিকেশনের মধ্যে অথবা রেস্ট্রিকশনের মধ্যে যদি প্রয়োজন হয় লেখা, সেখানে তোমাকে লিখতে হবে। সেটা বলছে কি, প্রহিবিশন অ্যাজ টু, লিখে ফেলাও জাস্ট সাবজেক্টটা, prohibition as to registration of both life and non-life insurance business by same insurer. কি লিখেছো বলো? প্রভিশন অ্যাজ টু, হ্যাঁ, প্রহিবিশন, প্রহিবিশন অ্যাজ টু, প্রহিবিশন, লাইফ এন্ড, অর্থাৎ as to registration of both life and non-life insurance business by saying insurer. তার মানে বলেছে যে এটার সাথে, তাহলে এটার পাশাপাশি এটার মধ্যে ব্র্যাকেটে বাংলা অংশটা লিখে ফেলাও, তাহলে পড়তে বা বুঝতে সুবিধা হবে বা মনে করতে সুবিধা হবে। অত যদি বইটা দেখেও না পড়ার সময় পাও, সেটি বলছে একই বীমাকারী, লিখে ফেলো, একই বীমাকারী কর্তৃক লাইফ ইন্স্যুরেন্স ও নন লাইফ ইন্স্যুরেন্স ব্যবসার নিবন্ধনে বিধিনিষেধ। লিখেছো?
জি ম্যাম। কি লিখেছো বলো তো? আচ্ছা ঠিক আছে। একই বীমা করা কর্তৃক, একই বীমাকারী কর্তৃক লাইফ ও লাইফ ইন্স্যুরেন্স ও নন লাইফ ইন্স্যুরেন্স নিবন্ধনের বিধিনিষেধ। নিবন্ধনের বিধিনিষেধ। জি ম্যাম। তার মানে কি একই বীমাকারী ইন্স্যুরার উনি কি করতে পারবে না, একই সাথে লাইফ এন্ড নন লাইফ দুইটা ব্যবসায়ী করতে পারবে না। ওনাকে যে কোনো একটা ব্যবসার জন্য রেজিস্ট্রেশন নিতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন মানে নিবন্ধনের বিষয়ে আমাদের আইনে বলা আছে, তোমাদের সিলেবাসে নাই, বাট ওইটা বলা আছে তোমার সেকশন 8 এর মধ্যে এটা নিয়ে বলা আছে। যেহেতু সিলেবাসে নাই সুতরাং এটা নিয়ে তোমাদের সময় নষ্ট করার দরকার নাই। এখন তোমরা চট করে, যেহেতু আমাদের সময় একেবারেই নেই এবং আমি আগেই বলেছি আমার একটা আর্জেন্সি মানে টপ আর্জেন্সি, বাট আমি তোমাদেরকে জাস্ট তোমাদের সিলেবাস অংশে একটু যদি চলে যাও, সেখানে দেখো তোমাদের ওই যে সিতে যে বলা আছে যে এক্সপ্লেইন দ্য প্রভিশনস রিলেটিং টু অ্যাকাউন্টিং ইস্যুস বলা আছে না? জি ম্যাম বলা আছে এটা এখানে। আচ্ছা ওইখানে তুমি রেফারেন্সটা একটু তোমরা লিখে রাখো, সেকশন 26 থেকে 29, তাহলে তোমাদের নিজেদের দেখে নিতে সুবিধা হবে। 26 থেকে 29 and section 44। ম্যাডাম 44। হ্যাঁ এরপরে তোমাদের ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট ডেফিনিশন, কতগুলা ডেফিনিশনের কথা বলে দিয়েছি, এগুলা তোমরা দেখে নিবে এবং অবশ্যই ভাবে পড়ে নিবে। কতগুলাকে তোমাদের হাইলাইট করে দিয়েছি। টাইপস অফ ইন্স্যুরেন্সের মধ্যে আমরা বলেছি সেকশন 5, এবং সেকশন 5 বলতে যে তোমরা সাবজেক্ট ম্যাটার গুলোকে বলবে, একই সাথে সেকশন 6 এবং 7 এ যে দুটোকে উল্লেখ করবে এবং কিভাবে উল্লেখ করবে সেটা বলে দিয়েছি, ঠিক আছে? জি ম্যাডাম। এরপরে তোমাদের ডিটারমিনেশন অফ প্রিমিয়াম রেটস, ওটা সম্পর্কে বলা হয়েছে সেকশন 16 and 17। এরপরে তোমাদের ক্যাপিটাল এন্ড ডিপোজিট সম্পর্কে বলা আছে সেকশন 21 এ। তো তোমাদের দেখা যাচ্ছে যে প্রিমিয়াম নিয়ে কোশ্চেন আসে, সুতরাং প্রিমিয়ামের যে ডেফিনিশনটা আছে সেটা তোমরা দেখে নিবে এবং পড়ে নিবে। দেন তোমার মার্জিনস অফ সেফটি নিয়ে বলা আছে সেকশন 43। and তোমার ইনভেস্টমেন্ট ইন অ্যাসেটস কাইন্ডস এন্ড ম্যানেজমেন্ট নিয়ে বলা আছে সেকশন 41। এবং আমরা যদি সেকশন 41টা দেখি তাহলে দেখা যাবে সেকশন 41 এ যদি দেখা যায় সেখানে বলছে কি, বলছে যে
সেকশন 41 টা তোমরা দেখবে, আমি একটু তোমাদের সেকশন 41 টা দেখাই যে এভরি ইন্স্যুরার shall invest and preserve his assets in a procedure and place which will be according to the prescribed regulation, provided that no investment shall be permissible in the first issue of capital by a company, firm or other business concern in which any of the directors of the insurer of any member of the family of such directors has any interest as proprietor, partner, director, manager or managing agent. Every insurer shall submit to the authority the return of investment according to the manner prescribed in subsection 1. তাহলে সেকশন এখানে কি বলছে যে প্রত্যেকটা বীমাকারী যিনি করবেন তার যে অ্যাসেটটা রয়েছে সেটি এখন আমাদের এটা আবার দেখতে হবে যে আমাদের রেগুলেশনসে কি বলেছে আমরা দেখছি। এখন বলছে যে কোনো বীমাকারী, আমরা যে বীমাকারী কোনো যে তার কোনো পরিচালক বা পরিচালকের পরিবারের কেউ তোমার এইটা যে তোমার প্রথম মূলধন যেটা আছে সেইটা তোমার বিনিয়োগে অনুমোদিত হতে পারবে না। প্রথম মূলধনে ফার্স্ট ক্যাপিটাল যেটা থাকে সেটা তোমার করতে পারবে না, এবং কিভাবে করবে এই বিনিয়োগটা কিভাবে করবে সেটি বলা হয়েছে প্রবিধানে। আমরা এটা সম্পর্কে দেখা যায় যে তোমার আমরা একটা জায়গায় বলেছিলাম যে সেন্ট্রাল রেটিং কমিটির কথা বলেছিলাম, যে সেন্ট্রাল রেটিং কমিটি তোমার প্রত্যেকটা বিষয়কে অর্থাৎ তোমার প্রিমিয়ামের হার কত হবে, পলিসি দিয়ে কত হবে, কন্ডিশনস কি হবে, এবং এই যে সলভেন্সি মার্জিন ইত্যাদি জিনিসগুলো ওই সেন্ট্রাল রেটিং কমিটি কর্তৃক নির্ধারিত হয়ে থাকে এবং সময় সময় এটা পরিবর্তন হয়ে থাকে। তো এটার ব্যাপারে একটা প্রবিধানমালা যেহেতু বলেছে প্রেসক্রাইবড বাই রেগুলেশন, তো একটি রেগুলেশনস রয়েছে, সেই রেগুলেশনসটা হচ্ছে 2012 সালের রেগুলেশন। শোনা যাচ্ছে? জি ম্যাডাম। শোনা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, সেই রেগুলেশনটার রেফারেন্সটা একটু লিখে রাখো। সেখানে বলা হচ্ছে যে তোমার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
নিম্ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ব্র্যাকেটে লেখো সেন্ট্রাল রেটিং কমিটি, শোনা যায়? শোনা যায়? জি ম্যাডাম শোনা যায়। আচ্ছা, ব্র্যাকেটের সেন্ট্রাল রেটিং কমিটি প্রবিধানমালা, এটি বলার অর্থ হচ্ছে যে তোমাদের কাছে রেফারেন্সটা থেকে গেল যে যখন মানে সেন্ট্রাল রেটিং কমিটি আমরা যেহেতু, এবং রেটিং কমিটিরই কাজ হচ্ছে তোমার এগুলোকে ধার্য করা, নির্ধারণ করা। সো রেটিং কমিটিটা তৈরি যেহেতু প্রেসক্রাইব বাই রেগুলেশনস কোনটা দ্বারা হয়েছে সেটির জন্য তোমাদের রেফারেন্সটা দিয়ে দিলাম। তোমরা যদি কোনো সময় দেখার ইচ্ছা হয়, আদারওয়াইজ তোমাদেরকে আমি একটা বইয়ের নাম বলে দেই, নো নিড, বা তোমাদেরকে একটা বইয়ের নাম রেফারেন্স দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে তোমার বীমা আইন ও বীমা নীতিমালা, বীমা আইন ও বীমা নীতিমালা, মোহাম্মদ জহুরুল ইসলাম। কার নাম বললাম? জহুরুল ইসলামের ল বুক কোম্পানি। ঠিক আছে, মানে যেটা তোমাদের ম্যানুয়াল আছে এনাফ, বা ম্যানুয়ালের বাইরে অতিরিক্ত যে কতগুলো আমরা দিয়েছি সেগুলোকে চেষ্টা করবে নিজেদের খুব পড়ার বোঝার সুবিধার্থে, যদি প্রয়োজন হয়, যদি কেউ বই কিনতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে এই বই অথবা এরপরে আরো ভালো ভালো বই আছে যেটা বোধ বাংলা এবং ইংলিশ বোধ ভাষণে একসাথে আছে, সেই ধরনের বই কিনলে তোমাদের জন্য উপকার হবে, তোমাদের জন্য কনফিউশন দূর হবে এবং দুর্বোধ্য লাগবে না। সো যদি কেউ বই কিনো তোমরা you can buy this kind of book, otherwise manual is enough, and also as well as যখন আমরা ক্লাসে পড়িয়েছি সেই বিষয়গুলো যদি তোমরা ধরতে পারো। এখন আমি এখনই আমাদের ক্লাস যেহেতু শেষ হয়ে যাবে, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রথম অংশ যেটা কমার্শিয়াল লজের যে প্রথম অংশ, সেখানে বলা হয়েছে যে তোমার কয়েকটি আইন আছে এবং সেখানে তোমাদের 40 মার্কস। তো এই যে তোমার সেলস অফ গুড, নেগোশিয়েবল, আরবিট্রেশন, কম্পিটিশন, ট্রেডমার্ক। তো আমাদের আজকে 12তম ক্লাস, তো আমাদের আছে আরো 5টি ল। যদি তোমাদেরকে এই 5টার উপরে একটা করে ধারণা দেওয়া লাগে তো উই নিড 5 days, তাই না? জি ম্যাম। তো আমরা কালকে এই কমার্শিয়াল ল এর মধ্যে যাব, কারণ অনেকে এই কমার্শিয়াল ল এর ক্লাস যারা নতুন এসেছে তারা অনেকে এইটা মিস করে গেছে। ঠিক আছে, সো উই উইল স্টার্ট দ্য কমার্শিয়াল ল ফ্রম টুমরো ইনশাআল্লাহ। এবং টুমরো অ্যাজ ইউজুয়ালি আমাদের ক্লাস 4টা, যেটা আমাদের যে শিডিউল টাইম 4:30 থেকে 6টা সেটাই হবে। হ্যাঁ, কালকে তাহলে 4:30টায় ক্লাস আছে। হ্যাঁ, আজকে খালি মানে সিরিয়াস, তারপরে তো দেখলা যে একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, জি ম্যাম। এনিহাও ভালো থাকো সবাই। হ্যাঁ, আপনি ভালো থাকবেন ম্যাডাম, সাবধানে থাকবেন। সাবধানে। আমি আসলে এমন বড় বিপদ, কিন্তু তোমাদেরকে এখানে শিডিউলে আনছি বলে আমি এত ঘটনা করে আমি বের হতে পারছি না। এনিহাও থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাম, সাবধানে থাকবেন আপনি। কালকে ইনশাআল্লাহ আমাদের এটার উপরে কাজ হবে, ক্লাস হবে। ওকে, খোদা হাফেজ। ইয়েস।